ফ্যামিলির সময়কে স্যাক্রিফাইস করে সবাই এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য। সবাইকে ফার্স্ট অফ অল এই জন্যই অনেক ধন্যবাদ। আর প্রথমে আরেকটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে টোটাল কন্টেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো। আমার কথার স্পেসটা একটু দ্রুত হবে, মানে আমি খুব দ্রুত কথা বলবো। ইউজুয়ালি যখন আমি ট্রেনিংটা কন্ডাক্ট করি বা করব আপনাদের সাথে, তখন হয়তো আমার কথার পেসটা এত দ্রুত হবে না, বিকজ এখন আমাকে বাধ্য হয়ে একটু দ্রুত কথা বলতে হবে, কারণ অনেক কিছু কভার করতে হবে। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই শুধুমাত্র গান থামান ভাই, একটু টাইম দাও, একটা ক্লাস আসছে যে। আপনারা প্লিজ একটু, যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে কাইন্ডলি আধা একটু ঘন্টা লাগবে। যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে তাদের কাছে বিনীত অনুরোধ করবো একটু আপনারা মিউট করে রাখবেন, হ্যাঁ। যেটা বলছিলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি খুব দ্রুত কথা বলবো। ইউজুয়ালি আমি এই পেসে কথা বলি না। আমি যখন ট্রেনিং কন্ডাক্ট করব তখন আমি আপনাদের সাথে আর একটু মানে লো পেসে কথা বলবো। তো এখন কেন দ্রুত কথা বলছি? বাধ্য হয়ে, কারণ আমাদের অনেক কিছু কভার করতে হবে। সো আপনাদের কাছে শুধু এখন রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অ্যাটেন্টিভলি কেয়ারফুলি জাস্ট লিসেন টু মি। আমি কি বলি আপনারা শুধুমাত্র শুনবেন, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি শুরু করি একটু। আমি আমার পড়াশোনা বুয়েটে, অ্যান্ড দেন ওখান থেকে পাশ করে আমি প্রথমে জয়েন করি ফ্যাক্টরিতে এবং অ্যাজ এ প্রোডাকশন ইঞ্জিনিয়ার। আর তারপরে প্রোডাকশন ইঞ্জিনিয়ার থেকে প্রমোটেড হয়ে ফাইনালি আমি ফ্যাক্টরি হেড হই। অ্যান্ড দেন ফ্যাক্টরি হেড থেকে ফ্যাক্টরি রান করে একটা সার্টিন টাইম পর্যন্ত। তারপরে ওখান থেকে আমি সুইচ করে হেড অফিসে চলে আসি। অ্যান্ড দেন হেড অফিসে আমি হেড অফ সাপ্লাই চেইন হিসেবে 2021 সাল থেকে কাজ করি। সো আমার প্রোডাকশনের পেইন অ্যান্ড প্রোডাকশন স্ট্রেস, ফ্যাক্টরি রান করা, লিড করার কি পরিমাণ প্রেশার, এটা মাসাল্লাহ আমার একটা আইডিয়া আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি হেড অফিসে যেহেতু এখন সাপ্লাই চেইন লিড করি, এবং অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য ক্রস ফাংশনাল টিমের সাথে আমার খুব ইন্টেন্সিভলি কাজ করা হয়। সো মোটামুটি একটা অর্গানাইজেশনের ওভারঅল আমার একটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে। সো আপনারা যারা এখানে আসছেন, আমি মনে করবো যে সবাই রাইটলি চুজ করেছেন এই জায়গাটা, এবং আপনাদের এক্সপেকটেশন এখানে পূরণ হবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, এবং প্রমিস করতেছি আপনারা যে এখানে যারা যারা আসছেন তারা এখান থেকে ভালো একটা আউটকাম নিয়ে যেতে পারবেন। আপনাদের ক্যারিয়ারে অবশ্যই এর একটা রিফ্লেকশন আসবে, এবং আপনাদের আমি ভালো কিছু দিতে পারবো, এটা বিশ্বাস করি। আমি ট্রেনিংটা কন্ডাক্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কথাগুলো আপনারা শুধু মন দিয়ে শুনবেন, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আজকে আমরা শুরু করব হচ্ছে বেসিক্যালি আমাদের যে এই যে কোর্সটা ডিজাইন করা। অনেকেই বলতে আছেন যে আসলে আমি সাপ্লাই চেইন এন্ড টু এন্ড জানতে চাই। সাপ্লাই চেইন সম্পর্কে আসলে আমাদের মার্কেটে প্রচুর ভ্রান্ত ধারণা আছে, কারণ আসলে বাংলাদেশে এখনো প্রাতিষ্ঠানিকভাবে, একাডেমিক ভাবে কোনো টিচার বা কোনো ইউনিভার্সিটি খুব ভালোভাবে যে শুরু থেকে শেষ পর্যন্ত সাপ্লাই চেইনকে পড়ান, আসলে এরকম পড়ানো হয় না। বিভিন্ন জন সাপ্লাই চেইনকে বিভিন্ন ভাবে ডিফাইন করে, এবং ইন্ডাস্ট্রিতেও কোনো কমন কোনো গ্রাউন্ড নাই, কমন কোনো ইউনিট নাই যেখান থেকে সাপ্লাই চেইনের ডেফিনেশন দেওয়া হচ্ছে, সাপ্লাই চেইনের কোর্সের কি কি কন্টেন্ট থাকবে সেটা ডিফাইন করা হচ্ছে। কিছুই নাই। এই জন্য একাডেমিশিয়ানরাও যার যার মতো করে সাপ্লাই চেইনের কোর্স কন্টেন্ট বানাচ্ছে। যারা মার্কেটে আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও তাদের মতো করে সাপ্লাই চেইনকে ডিজাইন করতেছে। যারা এমপ্লয়ি আছে তারাও নিজেদের মতো করে চিন্তা করে। অ্যাট দ্য সেম টাইম যারা এমপ্লয়ার আছেন, যারা আমাদেরকে চাকরি দেন, এমডি হতে পারে, সিও হতে পারে, কোম্পানির এক্সিকিউটিভ হতে পারে, যারাই আছেন তারা আসলে সাপ্লাই চেইন সম্পর্কে এখনো টোটাল ধারণাটা কেউই নিতে পারেন নাই। সবাই যার যার মতো করে চিন্তা করে। যারা সাপ্লাই চেইনে খুব বেশি স্টাডি করেন, যারা সাপ্লাই চেইনের মধ্যে ডুবে আছেন, তারা হয়তো একটু বোঝেন যে আসলে সাপ্লাই চেইন মানে কত বড়, এর বাউন্ডারি কোথায়, এটা আসলে মেন কি, এটা কেন আসলে ইন্ডাস্ট্রিতে খুব বেশি প্রয়োজন ইদানিং কালে। এটা আস্তে আস্তে এটা গ্রো করতেছে, মার্কেটে প্রচুর পরিমাণে এটার ডিমান্ড এখন। কেন এই ডিমান্ড, আমি জাস্ট দুটো কথাই আপনাদেরকে একটা বলে আমি আমার কোর্সের মধ্যে ঢুকি। সাপ্লাই চেইনের আরেকটা নামকে বলা হয় বিজনেস ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। বিজনেস ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা ইউজুয়ালি কোন একটা বিজনেসকে রান করার জন্য এই বিজনেসের অনেকগুলো ছোট ছোট টিমে ভাগ করি। আমরা এই ছোট ছোট টিমগুলোকে ডিপার্টমেন্ট বলি, অথবা কখনো কখনো ক্রস ফাংশনাল টিম বলি, বিভিন্ন ধরনের ফাংশনাল টিম বলি। ফাইন্যান্স টিম থাকে, অ্যাকাউন্টস টিম থাকে, আর&ডি থাকে, প্রোডাকশন টিম থাকে, লজিস্টিক টিম থাকে, বা ডেলিভারি টিম থাকে, ডিস্ট্রিবিউশন টিম থাকে। এই যে ফ্যাক্টরিতে বা একটা অর্গানাইজেশনে বা একটা ইন্ডাস্ট্রিতে বা একটা কোম্পানিতে এই যে বিভিন্ন ধরনের টিম থাকে, এই প্রত্যেকটা টিমের আসলে একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার হয়, কমিউনিকেশন পয়েন্ট দরকার হয়। ইউজুয়ালি এই কাজগুলো আমরা বলে থাকি যে যে সিইও থাকবে, সে টোটাল এটা ম্যানেজ করবে। বাস্তবে যদি কোম্পানি অনেক বড় হয়ে যায়, তখন একটা সিওর পক্ষে একই সাথে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এই যে প্রোডাকশন রিলেটেড এই জিনিসগুলোকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য একটা কাজ করা হয়, নতুন একটা টিম ডেভেলপ করা হয়। সেই টিমটা কি করে, বিজনেসকে ইন্টিগ্রেট করে। এই যে যে
টিমটাকে আমরা বলি যে বিজনেসটাকে ইন্টিগ্রেট করে, এটাকেই বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন টিম। এই টিমটা টোটাল বিজনেসটার যতগুলো এই যে ক্রস ফাংশনাল টিম আছে, ডিপার্টমেন্ট আছে, এরা সবার মধ্যে ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশনটা কিভাবে করে, যখন আমরা এই টোটাল আমাদের কন্টেন্টটাকে আমরা কাভার করতে পারবো, পড়তে পারবো, সাপ্লাই চেইনের সবগুলো ফাংশন সম্পর্কে আমরা জানতে পারবো, তখন আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যে একটা বিজনেস আসলে কিভাবে রান করে, বিজনেসের বিভিন্ন ফাংশনাল টিমগুলো কিভাবে রান করে, এবং এই যে আলাদা আলাদা ফাংশনাল টিম, এদের মাঝখানে ইন্টিগ্রেশন বা কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন আসলে কতটা নেসেসিটি, এবং এটা রিফ্লেকশন যে বিজনেসে কত বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা আস্তে আস্তে যদি সাপ্লাই চেইন সম্পর্কে টোটাল বিজনেস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি তখনই বলতে পারবো। আমরা আমাদের সাপ্লাই চেইন এই টোটাল কোর্সটাকে 10টা মডিউলে বা 10টা চ্যাপ্টারে ভাগ করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারে একদম শুরু থেকে ফান্ডামেন্টাল বা একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা শুরু করেছি, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। আমরা যদি জাস্ট 10টা চ্যাপ্টারের কথা আমরা একটু আপনাদেরকে সুপারফিশিয়ালি বলি, আমি এখনো কিন্তু আপনাদের সাথে অনেক বেশি পেসে কথা বলতেছি, অনেকের কাছে বাজ লাগতে পারে, কানে লাগতে পারে যে এত দ্রুত আমি কথা বলে যাচ্ছি। আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে শেষ করতে হবে 10টা চ্যাপ্টার। ফার্স্ট হচ্ছে, যদি বলি আমি কেন এইখানে পড়তে আসছি, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এখানে পড়তে আসছি সাপ্লাই চেইনে তো বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আছে, তাদের ওখানে গেলেই হবে, এইখানে কেন আসলাম, বা ভাইয়ের কাছ থেকে, আব্বাসি ভাইয়ের কাছ থেকে আমি এক্সট্রা কি পাবো। এখানে আপনারা সাপ্লাই চেইনের যদি বলি কি শিখবেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং এন্ড টু এন্ড প্রসেস, মানে একটা সাপ্লাইয়ের শুরু থেকে শেষ টোটাল গল্প আমরা এখানে শিখবো। ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন কোর এরিয়া, সাপ্লাই চেইনের বিভিন্ন ধরনের কোর এরিয়া আছে। আমরা জানি প্রকিউরমেন্ট একটা সাপ্লাই চেইনের একটা অর্গান বা একটা সাপ্লাই চেইনের ফাংশন, সাপ্লাই ম্যানেজমেন্ট একটা ফাংশন, লজিস্টিক একটা ফাংশন, অপারেশন এক্সিকিউশন একটা ফাংশন। কিন্তু অনেকেই একটা ধারণা পোষণ করে যে প্রকিউরমেন্ট মানে হচ্ছে সাপ্লাই চেইন। না, সাপ্লাই চেইন একটা ভাস্ট এরিয়া, এর একটা সার্টিন পার্ট, সার্টিন পোর্শন হচ্ছে প্রকিউরমেন্ট। সাপ্লাই ম্যানেজমেন্ট ইট ইজ অ্যানাদার পার্ট অফ সাপ্লাই চেইন, লজিস্টিক ইট ইজ এ পার্ট অফ সাপ্লাই চেইন। ঠিক একইভাবে অনেকে বিশ্বাস করতে চায় না যে প্রোডাকশন বা অপারেশন সাপ্লাই চেইনের যে একটা পার্ট, এটা কেউ বিশ্বাস করতে চায় না। অর্গানাইজেশনের অনেকেই বিশ্বাস করে না, অপারেশন তো আলাদা, এটা কেন সাপ্লাই চেইনের পার্ট হবে। হ্যাঁ, এটা আসলে সাপ্লাই চেইনের পার্ট। প্রকিউরমেন্ট থেকে শুরু করে, সোর্সিং থেকে শুরু করে, আপনি যদি বলেন ম্যাটেরিয়াল এই যে ফ্যাক্টরিতে ডেলিভারি আসলো, লজিস্টিক কোত্থেকে নিয়ে আসবেন, ইনবাউন্ড লজিস্টিক, আউটবাউন্ড লজিস্টিক, ফ্যাক্টরিতে ঢুকলো, স্টোর, ইনভেন্টরি, ওয়্যারহাউস, এবং অপারেশন, অপারেশন শেষে প্রোডাকশন যখন ডেলিভারি দেবে, ওই যে ডেলিভারির সময় যে লজিস্টিক ম্যানেজ করবে, এবং কাস্টমারের কাছে গেল, কাস্টমার প্রোডাক্ট রিসিভ করলো, প্রোডাক্ট রিসিভ করার পরে কাস্টমার যদি কোনো ফিডব্যাক থাকে, সেই ফিডব্যাকটা যে দিল সেটাও ম্যানেজমেন্টের কাছে পৌঁছানো পর্যন্ত হচ্ছে সাপ্লাই চেইনের কাজ। সো আমরা এই যে যতগুলো কোর এরিয়া সম্পর্কে বললাম, আপনার প্রফিসিয়েন্সি বাড়বে। অ্যান্ড মিটিগেটিং রিস্ক, আমরা জানি সাপ্লাই চেইনে রিস্ক আছে, সাপ্লাই চেইন ডিসরাপশন খুবই প্রচলিত এখন একটা শব্দ, যে সাপ্লাই চেইনে ডিসরাপশন হচ্ছে। এই যে রিসেন্ট আমরা জানি যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, প্রচুর পরিমাণে আমরা এই টার্মটা এখন শুনি, এর আগে কোভিড এর সময় আমরা শুনেছিলাম সাপ্লাই চেইন ডিসরাপশন, সাপ্লাই চেইন ডিসরাপশন। এটা কি সাপ্লাই চেইন ডিসরাপশন কি? আমরা জানি ইন্ডাস্ট্রি এখন গ্লোবাল ইন্ডাস্ট্রি, পৃথিবীতে কোনো একটা ইন্ডাস্ট্রি ইউনিকলি একটা সার্টেন পৃথিবীর কোনো একটা পয়েন্টে বসে একা একা বিজনেস করতে পারে না। হয় তার র মেটেরিয়াল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে হয়, অথবা তার প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় সেল করতে হয়। সে একা একা একটা পৃথিবীর কোনায় বসে কখনোই বিজনেস করতে পারে না। তো যখনই আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় র মেটেরিয়াল সোর্স করতে যাবেন, এট দ্য সেম টাইম যখন আপনি প্রোডাক্ট আবার কিনতে যাবেন, কিনেন অথবা বিক্রি করেন, যাই করেন না কেন, তখনই আপনার সারা পৃথিবী নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে। সারা পৃথিবীর জিও পলিটিক্যাল ইস্যু, সারা পৃথিবীর ফাইন্যান্সিয়াল কি অবস্থা, সারা পৃথিবীর ইকোনমিক্স এর কি অবস্থা, সব ইকোনমি যদি না জানেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। এখন যখনই আপনি এই সমস্ত দুনিয়ায় ঘুরে বেড়াবেন, যত আপনার ফ্যাক্টরির বাউন্ডারি থেকে দূরে যাবেন তত বেশি আপনার রিস্ক বেড়ে যাবে। এখন আপনি দূরে যাবেন বা কেন? অবশ্যই দূরে যেতে হবে এই কারণে, আমি যদি র মেটেরিয়াল কিনতে যাই, আমি জানি আমার ফ্যাক্টরির পাশে যে ফ্যাক্টরি, সেখান থেকে র মেটেরিয়াল কিনলে হয়তোবা আমার রিস্ক কম, কিন্তু আমি জানি ওটার প্রাইস অনেক বেশি হবে। তো আমার অবজেক্টিভ কি? বিজনেস করা। বিজনেস করতে গেলে আমাকে প্রফিট করতে হবে, প্রফিট করতে গেলে কি করতে হবে? আমার প্রোডাকশন কস্ট কমাতে হবে। প্রোডাকশন কস্ট আমি কিভাবে কমাতে পারবো? যখন আমার র মেটেরিয়ালের কস্ট আমি কম দামে কিনতে পারবো। তো র মেটেরিয়াল পৃথিবীর যে জায়গায় আমি কম পাবো সে জায়গায় যাব, কিন্তু সেই জায়গায় গেলে একই সাথে আপনার প্রোডাক্টের প্রাইস বা র মেটেরিয়ালের প্রাইস এরকম কমে যাবে, ঠিক একইভাবে একই প্রপোর্শনে আপনার রিস্ক বেড়ে যাবে। এখন এই রিস্ক আপনাকে বুঝতে হবে। সাপ্লাই চেইন পড়লে আপনি কিভাবে এই রিস্ককে মিটিগেট করতে পারবেন, কিভাবে আপনি ব্যাকআপ প্ল্যান রাখবেন, কোন প্রোডাক্টের জন্য ব্রাজিলে যাবেন, কোন প্রোডাক্টের জন্য চায়না যাবেন, এবং কোন প্রোডাক্টের জন্য আপনার ইনভেন্টরিতে সেফটি ইনভেন্টরি বা বাফার ইনভেন্টরি বেশি রাখবেন বা সেফটি স্টক বেশি রাখবেন। এটা আপনাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে, অ্যানালাইসিস করে
রাখতে হবে, তাহলে আপনার রিস্কটাকে আপনি মিটিগেট করতে পারবেন। এটা নিয়ে আমরা এখান থেকে নলেজ পাবো। অ্যান্ড ইনকর্পোরেটিং সাস্টেনেবিলিটি, সাস্টেনেবিলিটি আপনারা এটাও এখনকার খুব প্রচলিত শব্দ, যে আপনি শুধু বিজনেস একা একা করবেন এবং এই গ্লোবকে আপনি ধ্বংস করে ফেলবেন, তা করতে পারবেন না। এই অয়েল সয়েলকে কিছু ক্ষতি করতে পারবেন না, আপনি এনভায়রনমেন্টকে কোনো ধরনের ক্ষতি করতে পারবেন না। এবং এটা করার জন্য কি কি করতে হবে, সাপ্লাই চেনের ইথিক্যাল কিছু ইস্যু আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে প্র্যাকটিস করা হয়, আমরা কমপ্লায়েন্সের কথা বলি। এই কমপ্লায়েন্স গুলো আমরা এখানে জানতে পারবো। অ্যান্ড দেন স্ট্রেংথ ইন অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি, আপনার ক্যাপাবিলিটি বাড়বে কিসের, অ্যানালাইটিক্যাল। এখনকার যুগকে বলা হয় ডাটা ডিফেন্ড, ডাটা ডিফেন্ড যুগ। ডাটা ডিফেন্ড মানে কি, আপনি এখন নিজের ইনটিউশন থেকে কোনো কথা বলবেন না, অনুমান ভিত্তিক কোনো ডিসিশন নেবেন না, আপনি ডেটার উপরে ভিত্তি করে ডিসিশন নেবেন। এখন ডেটা তো আসলে বিভিন্ন ধরনের ডিজিটকে কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। এখন ডাটা, আমরা DIKW নামে একটা মেথড আছে, এটা অ্যানালাইটিক্যাল একটা মেথড। ডাটা থেকে প্রথমে কি করতে হয়, ডাটা অ্যানালাইসিস করে আমরা ইনফরমেশন পাই। তারপরে যখন ইনফরমেশন থেকে আমাদের নলেজ আসে, একটা পিরামিড বলা হয়, এবং নলেজ থেকে আমাদের উইজডম হয়। যখন আপনি ডাটা অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি অর্জন করবেন, তখন আপনি ডাটা গ্যাদার করতে পারবেন, এখান থেকে ইনফরমেশনকে ভিজুয়ালাইজ করতে পারবেন, এখান থেকে আপনার নলেজ হবে, অ্যান্ড দেন তারপর আপনার উইজডম হবে। আর যখন যখন আপনার অনেক ডাটা থাকবে, যখন আপনার উইজডম হবে, তখন আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনটা ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে, আপনি তখন কারেক্ট ডিসিশন, অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারবেন। নেভিগেটিং গ্লোবাল নেটওয়ার্ক, আসলে আমি যেটা বললাম যে আপনি পৃথিবীর কোনায় একা একা বিজনেস করতে পারবেন না, আপনার গ্লোবাল নেটওয়ার্ক লাগবে এবং এটাকে আপনি নেভিগেট করতে পারবেন, আপনার সাপ্লাই চেইন নেটওয়ার্ক লাগবে। 2 নাম্বার হচ্ছে, আপনি যখন ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাইবেন, তখন ট্রেড ইস্যু আছে, ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, অ্যাক্রস দ্য বাউন্ডারি বা ক্রস বর্ডার রেগুলেটরি কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে বিজনেস করতে চাইবেন, হয় আপনি এক্সপোর্ট করেন অথবা ইম্পোর্ট করেন, যেটাই করতে চান না কেন, আমরা জানি কাস্টমস এর কিছু ইস্যু থাকে, গ্লোবাল ট্রেডের কিছু কমপ্লায়েন্স আছে, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এই কোর্স করেন, আপনি এই গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা হবে, ট্রেড কমপ্লায়েন্স জানতে পারবেন, ক্রস বাউন্ডারি যে রুলস এন্ড রেগুলেশন আছে, এই যে আপনারা ইনকো টার্মের নাম শুনে থাকেন, FOB, CFR, যারা হয়তো ডাইরেক্টলি কমার্শিয়ালের সাথে আছেন, তারা এগুলো রিলেট করতে পারবেন, আমরা এগুলো শিখবো। এন্ড দেন বলা হয় দুনিয়া ডিজিটালাইজেশন হচ্ছে, আজ থেকে বহু আগে শেখ হাসিনা বলেছিলেন, আমরা কি জানি যে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। সো সেই সময় যদি ডিজিটাল হয়, এখন কোন লেভেলে ডিজিটাল হয়েছে, এখন AI এর যুগ। সো আপনাকে AI জানতে হবে, ডিজিটাল টেকনোলজি জানতে হবে। এখন আপনার সাপ্লাই চেইনের সাথে কোন ধরনের ডিজিটাল টেকনোলজি যায়, সেটা আপনাকে বুঝতে হবে, এবং সেই টেকনোলজি না আপনাকে স্টাডি করতে হবে। সব টেকনোলজি তো সাপ্লাই চেইনের সাথে যাবে না। এখন AI এর যত ধরনের প্রতিদিন টুল আসতেছে, আমরা কি সব শিখতে পারবো? না। এর মধ্যে সেইগুলো শিখবো যেগুলো আমার সাপ্লাই চেইনের সাথে যায়। আমরা অনেকে ERP নাম শুনেছি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টারনেট অফ থিং, AI, আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ML কি, মেশিন লার্নিং। সো এইগুলো আসলে কোনটা আমাদের জন্য নেসেসিটি এবং কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা শিখলে বা কোনটা আমার সাপ্লাই চেইনে ইন্ট্রোডিউস করলে আমি এখান থেকে বেশি আউটকাম পাবো, এটা আমরা শিখবো। অ্যান্ড দেন লিডারশিপ, আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের লিডারশিপ ট্রেনিং এ, আমার বিশ্বাস সবাই কোনো না কোনো সময় পার্টিসিপেট করেছেন। যে আপনি দিন শেষে আসলে যখনই যে জায়গায় যান না কেন, একটা টিমকে রান করাবেন। আপনারা পড়াশোনা শিখছেন, আমরা পড়াশোনা শিখছি, পড়াশোনা শিখা মানেই হচ্ছে একটা টিমকে লিড করা, রান করা। এই টিমকে যখন লিড করবেন, তখন টিমের মধ্যে যারা থাকবে এদের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হবে, এবং এদের বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল স্ট্যাটাস থাকবে। কোন সময় কোন টিম টিম মেম্বারের সাথে কিভাবে কথা বলবেন, একটা টিমকে কিভাবে লিড করবেন, কিভাবে তাদের একটা গোল বা স্বপ্ন দেখাবেন, একটা অবজেক্টিভ ফুলফিল করতে গেলে তাদের নিয়ে কিভাবে সামনের দিকে আগাবেন। এই লিডারশিপ স্কিল গুলো এখন ইনএভিটেবল, আপনার সাপ্লাই চেইনের ট্রান্সফরমেশনের জন্য এই লিডারশিপ ট্রেনিংটা আপনাদের সবার জন্য দরকার, এবং লিডারশিপ আপনার অটোমেটিক বিল্ড করবেন যদি আপনার এই নলেজটা এখানে আপনি নিতে পারেন। আমরা যদি বলি সাপ্লাই চেইনে 10টা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে একেবারে বেসিক জিনিস, ফাউন্ডেশন এন্ড ডিমান্ড। এখানে বিভিন্ন ধরনের জার্গন আছে বা একটা কঠিন কঠিন টার্ম মনে হতে পারে, যেহেতু অনেকেই সাপ্লাই চেইনের দুনিয়াতে নাই, এই টার্মগুলো আপনাদের কাছে অনেক নতুন মনে হবে। একদিনের ক্লাসে আসলে সবগুলো টার্ম সম্পর্কে আপনাদের বলা সম্ভব না। আপনারা শুধু টার্মের নাম শিখে রাখেন, টার্মিনোলজি গুলো জেনে রাখেন, মাথায় নেন, যেগুলো আমরা শিখবো। সাপ্লাই চেইনের ফান্ডামেন্টাল শিখবো। ফান্ডামেন্টাল মধ্যে কি থাকে, যে সাপ্লাই চেইনের কনসেপ্ট কি, ফ্লো কি, ভ্যালু ক্রিয়েশন কি, একটা ভ্যালু মিন কি করে, সাপ্লাই চেইনের ভ্যালু ক্রিয়েশন বলতে কি বোঝায়, সাপ্লাই চেইনের মধ্যে কি প্রসেস কি, স্টেক হোল্ডার কি, স্টেক হোল্ডার কাদের বলে। স্টেক হোল্ডার হচ্ছে একটা ইন্ডাস্ট্রির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সবাইকে স্টেক হোল্ডার বলা হয়। হুম। আমরা স্টেক হোল্ডার নিয়েও আলোচনা করব। ফোরকাস্টিং, আমরা ইউজুয়ালি বিজনেসে কি করি, ফোরকাস্টিং করে আমরা সামনের বছরে কতটুকু প্রোডাকশন হবে, মার্কেটে ডিমান্ড অ্যানালাইসিস করে একটা ফোরকাস্ট করি, অনুমান করি যে সামনের বছর আমার এত পিস লাক্স মানে বিক্রি হবে। এই ফোরকাস্ট করে
আমি আমার প্রোডাকশনকে ডিজাইন করি, আমি ম্যান পাওয়ার নেই, মেশিন নেই, ফ্লোর, আমি কত ইনভেন্টরি রাখবো, ওয়ার হাউস কিভাবে নিব, কয়টা ওয়ার হাউস নিব, ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা হবে, কয়টা গাড়ি ভাড়া করব, সামনের বছর কি কি করব, সবকিছু আমি ফোরকাস্টিং করি বেসড অন ডিমান্ড। এখন এই ডিমান্ড থেকে ফোরকাস্টিং করাটা বেশ সহজ না, কিছু মেথড আছে এবং এগুলো অ্যানালাইটিক্যাল মেথড। এই মেথডগুলো আমরা জানবো যে কিভাবে সামনের বছরে কত প্রোডাক্ট লাগবে সেটা আমি অ্যাকুরেট ফোরকাস্ট করতে পারি। ফোরকাস্ট করা বেশ ডিফিকাল্ট কাজ। তো এই ফোরকাস্টিং এর ডিফারেন্ট মেথডোলজি আছে, উইল লার্ন দোজ মেথডোলজি ইন দিস কোর্স। ডিমান্ড প্যাটার্ন কি, ফুলফিলমেন্ট কি? ডিমান্ড প্যাটার্ন মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিমান্ড বিভিন্ন রকম হয়। সোয়েটারের ডিমান্ড যেমন শীতকালে বেশি, গরমকালে কম। আইসক্রিমের ডিমান্ড কিন্তু আবার রিভার্স, গরমকালে বেশি, শীতকালে কম। এখন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং এই প্রোডাক্টের ডিমান্ড প্যাটার্ন সিজনের সাথে সাথে কেমন, এই যে বিভিন্ন ধরনের ঈদ হয়, তারপরে পহেলা বৈশাখ হয়, তখনও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিমান্ড প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এখন আপনাকে জানতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করেন এবং প্রোডাক্টের ডিমান্ড প্যাটার্ন গুলো কেমন, কখনো কখনো সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি পারফেক্টলি ফোরকাস্ট করতে পারবেন না। আর ফোরকাস্ট যদি ভুল হয় তাহলে আপনার আপনার ফ্লোরের লেআউট ভুল হবে, আপনার মেশিন সেট আপ ভুল হবে, অতিরিক্ত ম্যান পাওয়ার রাখবেন, অথবা ম্যান পাওয়ারের শর্টেজ হবে, অথবা ইনভেন্টরিতে ম্যাটেরিয়াল বেশি রাখবেন অথবা কম রাখবেন। ইনভেন্টরিতে বেশি রাখলে আপনার ফাইন্যান্সে আটকে যাবে, ইনভেন্টরিতে বেশি কম মাল রাখলে আপনি কি করবেন, সেলস হারাবেন। আপনি যে সময় প্রোডাক্টের প্রচুর ডিমান্ড সেই সময় মার্কেটে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না, তো আপনার সেল নষ্ট হবে, এবং আপনার সেল নষ্ট হওয়া মানে আপনার রেভিনিউ ফল করবে। রেভিনিউ ফল করা মানেই হচ্ছে আপনার প্রফিট কমে যাবে। আমরা বলি ফাইন্যান্সের ভাষায় বটম লাইন ফল করবে। বটম লাইন মানে নেট প্রফিট, আপনি নেট প্রফিট আনতে পারবেন না। এখানে কিছু টার্ম আছে, এমটিএস, এমটিও, আমরা অনেক ডিটেল আলোচনা করব। এমটিএস মানে মেক টু স্টক, মেক টু অর্ডার, অ্যাসেম্বলিং টু অর্ডার, ইঞ্জিনিয়ারিং টু অর্ডার। এগুলো আসলে কি মিন করে আমরা ইনশাল্লাহ যখন স্টাডি করব ইন ডিটেল আমরা আলোচনা করব। আরেকটা টার্ম আছে সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। আমরা জানি যে যেহেতু আমি কথা বললাম, একটা ইন্ডাস্ট্রিকে বা একটা অর্গানাইজেশনকে কাজের সুবিধার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়, এখানে সেলস টিম থাকে আর অপারেশন টিম বলা হয়। তো সাধারণত যখন সেলস মার্কেটে প্রোডাক্ট সেল করতে যায় তখন তারা প্রোডাক্টের উল্টাপাল্টা কমিটমেন্ট করে চলে আসে। আমি 10 দিনের মধ্যে, কাস্টমার যদি চায় 10 দিনে লাগবে, ও বলে ভাই আমি তোমাকে 2 দিনে ডেলিভারি দিব। ও যদি বলে ভাই আমার এই স্পেসিফিকেশন লাগবে, হয়তো বা বাস্তবে ওর অপারেশন টিম এই স্পেসিফিকেশন ডেলিভারি দিতে পারবে না, তবুও কখনো কখনো সেলস টিম গিয়ে কমিটমেন্ট করে আসে জাস্ট ওয়ার্ক অর্ডার পাওয়ার জন্য। তো ইউজুয়ালি সেলস এন্ড অপারেশন প্ল্যানিং একটা মিটিং করা হয় যেন তাদের মাঝখানে এই গ্যাপটা না হয়। অপারেশন টিম, সেলস টিম এবং কোম্পানির যারা ওনার থাকে, সিইও হতে পারে অথবা ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সবাই প্রতি মাসে একটা মিটিং করে বসে সেই মিটিংটাতে সেলস এর যত ধরনের কথা থাকে সবগুলো বলে। অপারেশন টিমের যদি কোনো বটলনেক থাকে, যে সেলস এর যে রিকোয়ারমেন্ট আছে হয়তো সে ফুলফিল করতে পারবে না, সে ওই মিটিং এ শেয়ার করে। তারপরে সেলস এবং অপারেশন মিলে সবাই একটা কমন গ্রাউন্ডে আসে যাতে তাদের মধ্যে কোনো ধরনের কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনে গ্যাপ না হয়। এই মিটিংটা প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্যই খুবই জরুরি। এই মিটিংটা কিভাবে হয়, কেন হয়, মিটিং এর কন্টেন্ট কি থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 2 হচ্ছে স্ট্র্যাটেজি এন্ড নেটওয়ার্ক। আমরা এইখানে স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা বলবো। স্ট্র্যাটেজি মানে হচ্ছে, ধরেন আপনার বিজনেসের তো অবশ্যই একটি স্ট্র্যাটেজি থাকবে। বিজনেস এক ধরনের প্ল্যান নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা বিজনেসের স্ট্র্যাটেজি কিন্তু সেম না। হতে পারে আপনি এমন ধরনের বিজনেস করেন সেখানে কস্ট লিডারশিপ আপনি প্রায়োরিটি দিচ্ছেন, মানে হচ্ছে আমি, আমার অনেক কম্পিটিটর আছে মার্কেটে, আমি আমার প্রোডাক্টের প্রাইস এমন ভাবে ডিজাইন করতে চাই যেন সবার থেকে কম কস্টে আমি প্রোডাক্টটাকে প্রডিউস করতে পারি। সেই ক্ষেত্রে কি হতে হবে, আপনার হয়তো কোয়ালিটি স্যাক্রিফাইস করা লাগতে পারে। এখন সাপ্লাই, আপনার বিজনেসের গোল হচ্ছে কস্ট লিডার হওয়া, মানে সবচেয়ে কম কস্টে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া। কিন্তু যদি এমন হয় আপনি সাপ্লাই চেইনকে এমন ভাবে ডিজাইন করলেন যে না, আমি আসলে কস্টে কনসেন্ট্রেট করব না, এখানে আমি অনেক রেসপন্সিভ হতে চাই, অনেক ভালো কোয়ালিটি আমি ইন্ট্রোডিউস করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাই আমার প্রোডাক্টে, তাহলে দেখা যাবে আপনার বিজনেস স্ট্র্যাটেজির সাথে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অ্যালাইন করবে না। আর যদি অ্যালাইন না করে, একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না এবং আপনার সাপ্লাই চেইন সাস্টেইন করবে না। এই জন্য স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টটা দরকার। সাস্টেইনেবল সাপ্লাই চেইন, আমি অলরেডি কিছুক্ষণ আগে বললাম যে সার্কুলার এবং সাস্টেইনেবল সাপ্লাই মনে একটা কথা আছে। কিছু কিছু প্রোডাক্ট আছে যে আমরা মার্কেটে ডেলিভারি দিব এবং মার্কেটে ওই প্রোডাক্টের যদি কনজাম্পশন শেষ হয়ে যায়, নতুন প্রোডাক্ট দিব এবং ওই প্রোডাক্টটাকে আবার আমি সার্কুলারি ব্যাক করব, কারণ এই প্রোডাক্টগুলো এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। এরকম প্রোডাক্টের উদাহরণ যদি বলি, যেমন কিছু কিছু ব্যাটারি আছে যে ব্যাটারিগুলো, যে আমরা ইউপিএস এর জন্য ব্যাটারি ইউজ করি, এখন এই ব্যাটারি নিশ্চয়ই এনভায়রনমেন্টে আপনি যে কোনো জায়গায় ফেলবেন না। এখন রহিম আপনার যে ব্যাটারি আপনি সেল করবে, নতুন ব্যাটারি যখন সেল করবে সে চাইবে যে পুরোনো ব্যাটারিটা যেন সে আবার তার গাড়িতে, যে গাড়িতে যাচ্ছে প্রোডাক্ট নতুনটা, সেটাই সেই গাড়িতে যেন রিভার্স নিয়ে আসতে পারে। তাহলে কি করবে, সেই প্রোডাক্ট আবার ফ্যাক্টরিতে নিয়ে এসে রিফারবিশ করতে পারবে, রিপেয়ার করতে পারবে অথবা রিমেক করতে পারবে। নেটওয়ার্ক ডিজাইন,
নেটওয়ার্ক ডিজাইন ইউজুয়ালি আমরা ধরে বলি এভাবে যে ধরেন আপনি ফ্যাক্টরি করবেন, এখন বাংলাদেশে কোন একটা সার্টিন প্রোডাক্টের জন্য আপনি ফ্যাক্টরি করবেন, এখন এই ফ্যাক্টরি লোকেশন কোথায় হবে? এটা কিন্তু সহজ কাজ না। আপনি কোথায় করবেন, কোথায় করলে ম্যান পাওয়ার অ্যাভেলেবেল পাবেন, কোথায় করলে আপনি এর র মেটেরিয়াল অ্যাভেলেবেল পাবেন, কোথায় করলে এটা রাস্তাঘাট ভালো আছে। ঠিক আছে, একটা ফ্যাক্টরি করব না দুইটা ফ্যাক্টরি করব, এবং দুইটা করলে আবার কোথায় করব? আচ্ছা, দুইটা করলাম, কোন ফ্যাক্টরি ক্যাপাসিটি কত হবে সেটা আর একটা বিষয়। আবার চিন্তা করতেছি ফ্যাক্টরি একটাই থাক, আমি অনেকগুলো ডিস্ট্রিবিউশন সেন্টার করব। সেই ডিস্ট্রিবিউশন সেন্টার আবার কোথায় করব, বাংলাদেশে কয়টা জেলায় করব, আবার সেগুলোর ক্যাপাসিটি কোথায় হবে, এবং কোন ডিস্ট্রিবিউশন থেকে আমি কোন কোন জেলায় আমি এটা ডেলিভারি করব। এটা এত ইজি টাস্ক না, এটাও অনেক অ্যানালাইসিসের বিষয়। আমরা এটা নিয়ে স্টাডি করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে সাপ্লাই চেইনে আমরা বলি বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড আছে, পারফরমেন্স ম্যাট্রিক্স আছে, কেপিআই আছে। আমরা যখন এগুলো নিয়ে স্টাডি করব তখন দেখব সাপ্লাই চেইনের ভিজিবিলিটি কিভাবে বাড়ানো যায়। একটা ভিজিবিলিটির কথা বলি, ধরেন আমরা অনেক সময় বলি যে মেটেরিয়াল এলসি হয়েছে, শিপমেন্ট হয়েছে, কিন্তু কোথায় আছে জানতে পারি না। এগুলো কিন্তু এখন ভিজিবল করা যায়। আমরা জানি যে এখন অনলাইনে ট্র্যাক করা যায় আপনার ভয়েস কোথায় আছে, শিপ কোথায় আছে, এগুলো জানা যায়। আপনার কন্টেনারের কোড দিয়েও জানা যায়, যে আপনি জাহাজের কোড নাম্বার দিয়েও আপনি যে কোনো সময় জানতে পারবেন। এন্ড দেন গ্লোবাল ট্রেড, আপনি যে গ্লোবালি বিজনেস করবেন, গ্লোবাল ট্রেডের রুলস আছে, কাস্টমার রিকোয়ারমেন্ট আছে, কমপ্লায়েন্স আছে, এগুলো নিয়ে আমরা স্টাডি করব। চ্যাপ্টার 3। কোনো কোনো ভাই এখানে হয়তো সরাসরি আছেন যারা সোর্সিং এ কাজ করেন, প্রোকিউরমেন্টে কাজ করেন। তো আমরা বলে থাকি সাপ্লাই চেইন মানে শুধুমাত্র সোর্সিং বা প্রোকিউরমেন্ট, আসলে কিন্তু তা না। দেখেন সামনে কিছু কথা বললাম, আ- এগুলো কিন্তু আসলে সাপ্লাই চেইনের সোর্সিং প্রোকিউরমেন্টের বাইরে। আবার আরো কথা বলবো যে অপারেশনের কথা বলবো, এগুলো কিন্তু সাপ্লাই চেইনের পার্ট। তো প্রোকিউরমেন্ট স্ট্র্যাটেজির কথা যদি বলি, আপনারা নিশ্চয়ই টোটাল কস্ট অফ ওনারশিপের নাম শুনেছেন। যে কোন একটা প্রোডাক্ট যখন আমরা কিনি, শুধুমাত্র প্রাইস টু প্রাইস যদি আপনি চেক করেন যে কোনটার প্রাইস কম, সেই প্রোডাক্টটা কিনে নিয়ে আসলেন, তাহলে তাহলে কিন্তু আপনি আসলে ভুল ডিসিশন নেবেন। কোনো কোনো সময় কোনো কোনো প্রোডাক্টের টোটাল লাইফের কি কস্ট, একটা জেনারেটর কিনলে সেই জেনারেটর আসলে হয়তোবা অন্য একটা জেনারেটর থেকে এই মুহূর্তে দাম বেশি মনে হচ্ছে শুধুমাত্র প্রাইসের করেসপন্ডিং, কিন্তু দেখা যাবে যে যে জেনারেটরের দাম বেশি সেটার হয়তো ফুয়েল কনজাম্পশন কম, সেটার সাউন্ড কম, নকিং কম, হয়তোবা মেনটেনেন্স কম করতে হবে, এটার সার্ভিস অ্যাভেলেবেল, এটা র মেটেরিয়াল বা স্পেয়ার পার্টস লোকালি পাওয়া যায়। এই সব কিছু যখন চিন্তা করবেন তখন যেটার কস্ট আপনার বেশি হয় সেটা বাদ দিবেন, আর যেটার কস্ট কম হয় সেটা আপনি কিনবেন। কিন্তু শুধুমাত্র প্রাইস টু প্রাইস কম্পেয়ার করে যেটার কস্ট কম, আসলে সেটা কেনাটা ভুল ডিসিশন হবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনি প্রাইস কম যেটা নিয়ে আসছেন, ওই জেনারেটর তো ভেঙে গেলে বা কোনো একটা স্পেয়ার পার্টস যখন আপনি সোর্স করতে যাবেন, দেখবেন বাংলাদেশে কোনো ভেন্ডর নাই, কোনো সোর্স নাই। তখন ওই জেনারেটর বসে আপনাকে যে পেইন দেবে, ওইটার কস্ট অনেক বেশি হয়ে যাবে। সো প্রকিউরমেন্ট করার সময় আপনার টোটাল কস্ট অফ ওনারশিপটা স্টাডি করতে হবে। স্ট্র্যাটেজিক সোর্সিং মানে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন রকমের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। আপনি স্ট্যাপলার পিন কিনবেন, ডেফিনেটলি এটার জন্য কোনো একটা সাপ্লায়ারের সাথে অনেক ভালো রিলেশন মেনটেন করার দরকার নাই। কিন্তু কোনো একটা ক্রিটিক্যাল পার্ট আছে, কোনো একটা ক্রিটিক্যাল র মেটেরিয়াল আছে যেটার জন্য আপনার প্রোডাকশন একেবারে টোটালি বন্ধ হয়ে যেতে পারে, ডেফিনেটলি ওই ধরনের প্রোডাক্টের জন্য আপনার ভেন্ডর বা সাপ্লায়ারকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে, তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, তাদের সাথে লং টার্ম বিজনেসে যেতে হবে। সাপ্লাই ম্যানেজমেন্ট, সাপ্লায়ার কি ইভালুয়েশন করতে হয়, সিলেকশন করতে হয়। RFX এর নাম শুনেছেন আপনারা, রিকোয়েস্ট ফর ইনফরমেশন। এক্স মানে হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস হতে পারে, আই হতে পারে, পি হতে পারে, কি হতে পারে। আমরা বলি রিকোয়েস্ট ফর ইনফরমেশন, রিকোয়েস্ট ফর প্রপোজাল, রিকোয়েস্ট ফর কোটেশন, অনেক কিছু বলতে পারি। ইনকোটার্ম, যেটা আমি বললাম যে ইনকোটার্ম হচ্ছে এই যে বাইরে থেকে যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের দেশে নিয়ে আসি, এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, করার জন্য ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম নামে একটা টার্ম আছে, সেগুলো আমরা শিখবো। এন্ড দেন SLA হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। এখন কোন একটা সাপ্লায়ারের সাথে আপনি একটা এগ্রিমেন্টে যাবেন, তার কাছ থেকে র মেটেরিয়াল কেনেন, এখন সে এই র মেটেরিয়ালের করেসপন্ডিং আপনি কি ধরনের সার্ভিস দেবে তার একটা এগ্রিমেন্ট করতে হয়। কন্ট্রাক্ট গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, কন্ট্রাক্ট কিন্তু এত সহজ জিনিস না। যে কোনো একটা সাপ্লায়ারের সাথে আপনি যখন কন্ট্রাক্ট করবেন, সেই কন্ট্রাক্টের মধ্যে থাউজেন্ডস অফ আইটেম থাকে, থাউজেন্ডস অফ। আপনি কিভাবে তার সাথে প্রাইস নেগোশিয়েট করবেন, প্রাইস কয়দিন পরে টাকা দিবেন, মাল কেনার কয়দিন পরে টাকা দিবেন, মেটেরিয়াল কেনার পরে যদি কোনো ডিফেক্টিভ আইটেম থাকে সেটার পরে সেটার সময় কি ঘটনা ঘটবে, একটা মেটেরিয়াল 10 বছর পরে ওয়ারেন্টি দেবে না 2 বছর ওয়ারেন্টি দেবে, এই বিভিন্ন ধরনের কথা এখানে লেখা থাকে। গ্লোবাল সোর্সিং এন্ড রিস্ক, ম্যাটেরিয়াল যত বেশি গ্লোবালি আপনি সোর্স করতে যাবেন, আউটসোর্স করতে যাবেন, অনশোর থেকে অফশোরে যাবেন, তত বেশি আপনার রিস্ক বেড়ে যাবে। এই যে রিস্ক বেড়ে যাবে, এটা নিয়ে আমি অলরেডি কিছু কথা বললাম, যে এই রিস্ক কিভাবে মিটিগেট করতে হয় আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে যেটা বললাম চ্যাপ্টার 4 আছে অপারেশন অ্যান্ড প্রোডাকশন, যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন যে আসলে তো অপারেশন প্রোডাকশন ইউজুয়ালি সাপ্লাই চেইনের মধ্যে পড়ে না। না, একেবারে ভুল ধারণা। অপারেশন অ্যান্ড প্রোডাকশন সাপ্লাই চেইনের একেবারে একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা ভিতরের একটা টার্ম, এটাকে বাইরে রেখার কোনো প্রশ্নই আসে না। এখন যখন আপনি অপারেশন বা প্রোডাকশন করবেন, কি করবেন? ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট করবেন, ইনভেন্টরিতে ম্যাটেরিয়াল আসলো, এখন র ম্যাটেরিয়ালটা ফ্লোরে যাবে, প্রোডাকশন ফ্লোরে গিয়ে এখানে আমরা জানি মেশিন থাকে, ম্যান থাকে, প্রসেস থাকে।
এখন এরা কি করবে, এই র মেটেরিয়াল গুলোকে একটা সার্টেন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে একটা আউটপুট দেবে, সেই আউটপুটটা কি একটা প্রোডাক্ট হবে অথবা একটা সার্ভিস হবে। সেটা করার জন্য আপনাকে কি করতে হয়, অনেকগুলো প্রোডাকশন ফ্লোরে বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারের কাজ আছে। একটাকে আমরা বলি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, আর একটা বলি ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং মানে হচ্ছে আপনার প্রোডাকশনের জন্য কি কি ম্যাটেরিয়াল লাগবে। আপনি একটা সার্টেন ওয়ার্ক অর্ডার পেয়েছেন, তার জন্য একটা ডিজাইন আছে, তার জন্য আপনি একটা বিওকিউ বা বিএম করবেন, বিল অফ ম্যাটেরিয়াল অথবা বিল অফ কোয়ান্টিটি করবেন। এটা করার পরে আপনি ইনভেন্টরিতে যাবেন, দেখবেন এই মেটেরিয়াল করার জন্য যত যা র মেটেরিয়াল লাগে তার করেসপন্ডিং র মেটেরিয়াল গুলো ইনভেন্টরিতে আছে কিনা। যদি না থাকে, যেটুকু আছে সেটা বাদ দিয়ে ফার্দার যে রিকোয়ারমেন্টটা সেটা আপনি ফর্মালি একটা, আমরা বলি পিআর করা, পার্সেস রিকুইজিশন দেওয়া। এই পার্সেস রিকুইজিশনটা ফর্মালি হেড অফিসে যাওয়ার আগে ফ্যাক্টরিতে কয়েকটা লেয়ার থাকে, হয়তো ডিপার্টমেন্টের হেড থাকে, আপনার স্টোর ইনচার্জ হয়তো এটাকে রিকোয়ারমেন্ট শো করে, তারপরে ডিপার্টমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে অথবা ফ্যাক্টরির জিএম এটাকে ফাইনালি অ্যাপ্রুভ করে, এন্ড দেন প্রকিউরমেন্ট টিমের কাছে যায়। প্রকিউরমেন্ট টিম এই ওয়ার্ক অর্ডারটা পাওয়ার পরে, ওয়ার্ক অর্ডার মিন এই যে পার্চেস রিকুইজিশন, এটা পাওয়ার পরে সে বিভিন্ন জায়গায় র মেটেরিয়ালটাকে সোর্স করে। লোকাল হতে পারে, ফরেন হতে পারে, সে বিভিন্ন জায়গায় সোর্স করার পরে ভেন্ডরের সাথে কথা বলে প্রাইস নেগোশিয়েট করার পরে, টেকনিক্যাল ইস্যু যদি থাকে সেগুলো প্রোডাকশন ইঞ্জিনিয়ার অথবা আর&ডির সাথে শেয়ার করার পরে সে ফাইনালি একটা প্রাইস নেগোশিয়েট করে। এন্ড দেন প্রাইস নেগোশিয়েট করার পরে ফাইন্যান্সের কাছে সে একটা এফআর করে যে ফাইন্যান্সিয়াল রিকুইজিশন। যদি সে ক্রেডিটে কেনে হয়তো বা পরে টাকা দিলেও চলে, অথবা সে যদি ক্যাশে কেনে যে না এখনই টাকা দিতে হবে, অথবা একটা সার্টিন পার্সেন্টের অ্যাডভান্স করে বাকি টাকাটা হয়তো একটা সার্টিন টাইম পরে দেবে। এই নেগোসিয়েশনের মাধ্যমে ফাইন্যান্সের কাছ থেকে টাকা নিয়ে তার কাছ থেকে ম্যাটেরিয়ালটা কেনে। এবং সেটা যদি এলসি থ্রুতে হয়, বাইরে থেকে নিয়ে আসি, এলসি হয়, এলসি ব্যাংকের থ্রুতে টাকা চলে যায়। এগুলো নিয়েও অনেক কথা আছে এখানে। যারা কমার্শিয়ালে কাজ করেন তারা জানেন যে অ্যাপ্লিকেশন ব্যাংক থাকে, আমাদের অ্যাপ্লিকেন্ট ব্যাংক থাকে, বেনিফিশিয়ারি ব্যাংক থাকে, এখানেও অনেক টার্মস এন্ড ক্লজ থাকে, সেগুলো থ্রুতে টাকাটা যায়। এন্ড দেন মেটেরিয়াল যখন জাহাজে উঠে অথবা লোকাল থেকে মেটেরিয়ালটা আপনার কোনো একটা ট্রাকে উঠলো, আপনার ফ্যাক্টরিতে গেল, ইনভেন্টরি রিসিভ করে, আমরা রিসিভ করার আগে আমরা বলি কোয়ারেন্টাইন করা, কোয়ালিটি চেক করা হয় কোনো কোনো অর্গানাইজেশনে। কোয়ালিটি চেক করার আগে কোয়ারেন্টাইন করে রাখা হয়, মেটেরিয়ালকে ইনভেন্টরিতে ঢোকানোর আগে একটা সার্টেন স্পেসে রাখা হয়। আমরা যেরকম কোয়ারেন্টাইনের নাম শুনছিলাম না এই যে কোভিডের সময়, যে কোয়ারেন্টাইন মানে আলাদা করে রাখা, ইনভেন্টরি এরকম ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথে আগে কোয়ারেন্টাইন করা হয়। কোয়ারেন্টাইন করে ওটাকে কোয়ালিটি চেক করা হয়, যদি অ্যাজ পার রিকোয়ারমেন্ট মেটেরিয়াল আসে দেন ওখান থেকে ইনভেন্টরিতে চলে যায়। ইনভেন্টরিতে যাওয়ার পরে ওখান থেকে আপনার প্রোডাকশন শুরু হয়। এই হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর গল্প গেল, এবার প্রোডাকশন শুরু হলো। এরপরে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট বললো সামনের বছর আমি এই কাজ করতে চাই, আমার এত পিস প্রোডাকশন করতে চাই। এখন এর জন্য তো আপনাকে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেটা আসলে কি পরিমাণ প্রোডাকশন দিচ্ছে। ফার্দার যদি ক্যাপাসিটি আপনি ডিমান্ড বাড়াতে চান, তাহলে আপনাকে কয়টা ম্যান পাওয়ার হায়ার করতে হবে, কোন সময় কোন ম্যান পাওয়ার গুলো নেবেন, কোন লেভেলের স্কিল হলো ম্যান পাওয়ার লাগবে, কয়জন ইঞ্জিনিয়ার লাগবে, সুপারভাইজার লাগবে, টেকনিশিয়ান লাগবে, কয়টা মেশিন লাগবে, কয়টা লাইন বাড়াতে হবে, এই ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানটাও প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের করতে হয়। শপ ফ্লোর কন্ট্রোল, এটা ভেরি বেসিক কথা। যখন আপনি আসলে ফ্লোরের মধ্যে থাকবেন, যারা প্রোডাকশনে আছে তারা জানেন যে আসলে কি কি অ্যাক্টিভিটি এখানে হয় এবং এগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়। আপনার মেশিনের মেইনটেনেন্স অ্যাক্টিভিটি গুলো কিভাবে কন্ট্রোল করবেন, মানুষগুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো আপনাকে জানতে হবে। প্রোডাকশনের ম্যাথোডোলজি, বিভিন্ন ধরনের ম্যাথোডোলজি আছে। আমরা লিন ম্যানুফ্যাকচারিং এর নাম শুনি, জাস্ট ইন টাইম এর নাম শুনি, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো। লিন কি, এটা কিন্তু জাপানিক একটা ওয়ার্ড লিন, এগুলো নিয়ে প্রচুর আলোচনা এখন। জাস্ট ইন টাইম এটাও জাপানি কনসেপ্ট, হ্যাঁ, আরো অনেক ধরনের ম্যাথোডোলজি আছে। ক্যাপাসিটি প্ল্যানিং, হ্যাঁ ক্যাপাসিটি প্ল্যানিং অলরেডি এখানে কিছু বলে ফেলেছি, শিডিউলিং করা, ওয়ার্ক ফ্লো করা। এখন আপনার প্রোডাকশন ফ্লোরে তো কাজ করবেন, কিন্তু আপনার তো একটা শিডিউল করতে হবে, আপনি কয়টা প্রোডাক্ট কবে করবেন, কোন প্রোডাক্ট কবে করবেন। একটা ইন্ডাস্ট্রি পাঁচটা প্রোডাক্ট, পাঁচ ধরনের প্রোডাক্টও করতে পারে, আবার একই ধরনের প্রোডাক্টও করতে পারে। এখন পাঁচ ধরনের প্রোডাক্ট করলে আপনাকে এই প্রোডাক্টগুলো সিকোয়েন্সিং করতে হবে, প্রোডাকশন অ্যাক্টিভিটি গুলো সিকোয়েন্সিং করা হচ্ছে শিডিউলিং করা। থিওরি অফ কনস্ট্রেন্ট, থিওরি অফ কনস্ট্রেন্ট নিয়ে আমরা অনেক কথা বলবো, এখানে আসলে অল্প কথা বলা খুবই ডিফিকাল্ট, এটা একটা টুল। থিওরি অফ কনস্ট্রেন্ট মানে হচ্ছে আপনার যখন প্রোডাকশন প্রসেসটা রান করে, প্রসেসের মধ্যে কোনো একটা জায়গা থাকে যেখানে বটলনেক ক্রিয়েট করে, বটলনেক মানে বাধা বা অবস্টাকল ক্রিয়েট করে। ওই জায়গাটা আপনাকে, প্রথম উদ্দেশ্য হবে বটলনেক যেখানে হচ্ছে ওই জায়গাটাকে সলভ করা। যখন প্রসেসের ওই জায়গাটা সলভ হয়ে যায় তখন পুরো প্রসেসটা স্মুথলি রান করে। লাস্ট, লাস্ট না সরি, চ্যাপ্টার 5, আমরা তো 10টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, আমরা এখন কথা বলছি ইনভেন্টরি নিয়ে। ইনভেন্টরি টার্মটার সাথে আপনারা অনেকেই পরিচিত। ইনভেন্টরি মিন হচ্ছে আমরা যে র মেটেরিয়াল এনে সাধারণত ওয়্যার হাউসে রেখে দেই, ইউজুয়ালি আমরা এটাকে ইনভেন্টরি হিসেবে চিনি। কিন্তু আপনাদের মজার একটা তথ্য দেই যে শুধুমাত্র র মেটেরিয়াল যে স্টোরে থাকে এটাই আপনার ইনভেন্টরি না। আপনার সেমি ফিনিশড কিছু প্রোডাক্ট আপনার ফ্লোরের মধ্যে পড়ে থাকে, আমরা এটাকে ইনভেন্টরি বলে থাকি। এটাকে সাধারণত আমরা বলি WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস, বাট ইট ইজ অলসো ইনভেন্টরি।
ফিনিশড গুড, ফিনিশড গুড এখনো ফ্যাক্টরি থেকে ডেলিভারি হয়নি, কাস্টমার এখনো টাকা পে করেনি, আপনার ফ্যাক্টরিতে ডেলিভারি হওয়ার আগে পড়ে আছে, ইট ইজ অলসো ইনভেন্টরি। তাহলে আপনি ফ্যাক্টরির মধ্যে তিনটা ইনভেন্টরি পেলেন, একটা হচ্ছে র মেটেরিয়াল, একটা হচ্ছে ডাব্লিউআইপি, আর একটা হচ্ছে এফজি, আমরা বলি ফিনিশ গুডস। এই তিনটাই যে শেষ তা কিন্তু না, আপনার অফিস চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জিনিসপত্র কিনতে হয়, আপনার কাগজপত্র কিনতে হয়, স্ট্যাপলারের পিন কিনতে হয়, র্যাপিং করার জন্য পলিথিন কিনতে হয়, ডেলিভারি দেওয়ার জন্য কাঠ কিনতে হয়, বাঁশ কিনতে হয়, এই যে প্যাকেজিং করার জন্য যেসব জিনিস কিনতে হয় এটাও কিন্তু আপনার ইনভেন্টরি। আপনার ফ্যাক্টরিতে কিছু মেশিন পত্র আছে, সেই মেশিনের স্পেয়ার পার্টস কিনতে হয়, দেখেন এগুলো কিন্তু আগে যেগুলো বললাম তার মধ্যে এই স্পেয়ার পার্টস ইনক্লুডেড না, কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনভলভ থাকে যদি কোনো সফিস্টিকেটেড মেশিন হয়, স্পেশালি যদি মেশিনগুলো ইউরোপ থেকে আসে বা আমেরিকা থেকে আসে, যেখান থেকে হঠাৎ করে স্পেয়ার পার্টস সোর্স করা খুবই ডিফিকাল্ট, লোকালি যদি এই সার্ভিসগুলো না থাকে তখন অনেক টাকার স্পেয়ার পার্টস আপনার ইনভেন্টরিতে রাখতে হয়, ফর দ্য সেক অফ, মানে কি বলা যায়, যে হঠাৎ করে যেন ব্রেকডাউন বা অনেক আপনার মেশিন বসে না থাকে। এই যে বসে থাকার জন্য যে আপনি স্পেয়ার পার্টস আপনার ইনভেন্টরিতে রেখে দিলেন, ইট ইজ অলসো ইনভেন্টরি। পাঁচ নাম্বার আমি, 6 নাম্বার, এমনও কিছু ঘটনা ঘটে থাকে, দেখেন আপনি ম্যাটেরিয়ালের টাকা দিয়ে দিচ্ছেন, এলসি হয়ে গেছে, আপনি 100% মার্জিন দিয়ে এলসি করেছেন, ম্যাটেরিয়ালটা শিপমেন্ট হয়েছে কিন্তু এখনো জাহাজের উপরে আছে, এটাও আপনার ইনভেন্টরি, কারণ এটাও আপনার লায়াবিলিটি, এই ম্যাটেরিয়ালটা আপনাকে ইনভেন্টরির মধ্যে কাউন্ট করতে হবে। সো এতদিন যদি আপনাদের মধ্যে এই ধারণা থেকে থাকে যে র মেটেরিয়াল হিসেবে শুধুমাত্র ওয়্যার হাউসে যেটা পড়ে থাকে দিস ইজ ওয়ান ইনভেন্টরি, এই ধারণা আপনার ভুল। এখন থেকে আপনার এই 6টা ইনভেন্টরি নিয়েই চিন্তা করতে হবে, এই 6টাই আপনাকে অপটিমাইজ কোয়ান্টিটি রাখতে হবে। কখনো আমি বলি না যে ইনভেন্টরিকে কমাতে হবে, নো, ইনভেন্টরি কমানো, সবচেয়ে কম রাখা, ইনভেন্টরি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রাখে, এটা আসলে ভুল ধারণা। ইনভেন্টরি অপটিমাইজেশন রাখতে হবে, অপটিমাম রাখতে হবে। অপটিমাম রাখতে হবে এই কারণে, কারণ কিছু কিছু আইটেম হয়তো আপনাকে বেশি রাখতে হতে পারে, কোনো কোনো আইটেম কম রাখতে হতে পারে, এবং কোনটা বেশি রাখবো কম রাখবো এইটা আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করে, আমরা বলি এবিসি, এক্স ওয়াই জেড, এফ এস এন, ভিডি। এই যে আপনার ইনভেন্টরিতে যে র মেটেরিয়াল গুলো আছে এগুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়, আমরা এই ক্লাসিফিকেশন গুলো দেখবো। এবিসি অ্যানালাইসিস কি, এক্স ওয়াই জেড, এগুলো অ্যানালাইসিস করার উদ্দেশ্য হচ্ছে যে আমি ইনভেন্টরির মধ্যে যদি আমার 15,000 20,000 আইটেম থাকে, এই 20,000 আইটেমের মধ্যে কোনগুলো আমার জন্য ক্রিটিক্যাল, কোনগুলো সেমি ক্রিটিক্যাল, কোনগুলো একেবারেই ক্রিটিক্যাল না, এগুলোকে আসলে অ্যানালাইসিস করা। এবং যে আইটেমগুলো ক্রিটিক্যাল তার জন্য আমি হয়তো ইনভেন্টরি বেশি রাখবো, বাফার স্টক বা সেফটি স্টক বেশি রাখবো, যেগুলো হয়তো ক্রিটিক্যাল না সেগুলোর জন্য আমি হয়তো রাখবো না। প্রসেস বা পারফরমেন্স মেজারমেন্ট, পারফরমেন্স মেজারমেন্ট মানে হচ্ছে আপনার কেপিআই, আপনার ইনভেন্টরির বিভিন্ন ধরনের কেপিআই থাকে। আমরা ইনভেন্টরি টার্নওভার নামে একটা শব্দ ইউজ করি, যে সবচেয়ে বেশি এগুলো নিয়ে আসলে এখন আমি আর কথা বলতে চাই না। ধরেন ইনভেন্টরি টার্নওভার মানে হচ্ছে আপনার র মেটেরিয়ালটাকে বছরে কয়বার ঘোরাবেন। বাদামওয়ালা তার ইনভেন্টরি হয়তো বা 7 দিনে একদিন বাদাম কেনে, 7 দিন পর পর তার বাদামকে নতুন করে আবার কিনে নিয়ে আসে। অথবা আপনার পাড়ার দোকানে যে আমরা সেল করে, র মেটেরিয়াল সেল করে, ও কিন্তু প্রতিদিন ইনভেন্টরি প্রতিদিন সেল করে, মানে ওর যদি ইনভেন্টরি টার্নওভার বলি, ও 365 দিন যদি ওর দোকান খোলে তার মানে 365 দিন সকালবেলা আমরা কিনতে যাই, সারাদিন আমরা ওগুলো কেটে কুটে বিক্রি করে, বিকেলবেলা আমরা কিন্তু শেষ হয়ে যায়। তার মানে ইনভেন্টরি টার্নওভার 365 বার করে। কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আসলে আমাদের ইনভেন্টরি এতবার টার্নওভার করানো সম্ভব হয় না। কিন্তু ইনভেন্টরি যতবার টার্নওভার করতে পারবেন, আপনার প্রত্যেকবার টার্নওভার মানেই হচ্ছে একবার করে পুরো সাইকেল শেষ হওয়া, একবার করে আপনার পুরো বিজনেসে একবার করে রেভিনিউ যোগ হওয়া। তার মানে আপনি যতবার ইনভেন্টরি টার্নওভার করাতে পারবেন আপনার তত বেশি রেভিনিউ বছর শেষে বাড়বে। মানে হচ্ছে আপনি কম টাকায় বেশি বিজনেস করতে পারবেন। আমরাওলা ও সকালে হয়তো 2,000 টাকা আমরা কিনে বিকেলবেলা 3,000 টাকা বিক্রি করে, পরের দিন সকালবেলা ওই 2,000 টাকা দিয়ে আবারও আমরা কিনে নিয়ে আসি, মানে তার পুঁজি হচ্ছে 2,000 টাকা, এটা দিয়ে সে সারা বছর ধরে বিজনেস করে। আর যদি তাকে বছরে 20 বার আমরা কিনতে হতো তাহলে তাকে ব্যাংক থেকে লোন নিতে হতো, তার অনেক বেশি ফাইন্যান্স আটকে থাকতো। এই জন্য ইনভেন্টরি যত বেশিবার আপনি টার্ন ওভার করতে পারবেন তত কম টাকায় বেশি রেভিনিউ আপনি এনজয় করতে পারবেন। এটা আপনারা হয়তো অনেকেই বোঝেন নাই, না বুঝে থাকলে মাফ করে দিন, আমরা যখন ডিটেল কথা বলবো তখন বুঝবেন। ইও কিউ ক্যালকুলেশন, এখন দেখেন আপনি আপনি ইনভেন্টরি থেকে দেখলেন যে একটা সার্টেন ম্যাটেরিয়াল এখন অর্ডার প্লেস করতে হবে, এখন এই অর্ডারটা আপনি কোন কোয়ান্টিটিতে প্লেস করবেন এটা আপনাকে বুঝতে হবে। এর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, আমরা এটা দেখবো, এটাকে বলে ইও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এমন একটা কোয়ান্টিটি অর্ডার করবেন যে কোয়ান্টিটিতে অর্ডার করলে আপনি অপটিমাম খরচ হবে। কম অর্ডার করা অনেক সময় ভালো না, আপনার বেশি অর্ডার করা আবার ভালো না, কারণ ইনভেন্টরিতে বাফার স্টক বেশি হয়ে যাবে। আবার কম অর্ডার করলে বারবার অর্ডার করলেও কিন্তু দেখবেন যে ডিসকাউন্ট পাচ্ছেন না, 10টা কিনলে যে পরিমাণ ডিসকাউন্ট পাবেন 100টা কিনলে তার থেকে বেশি ডিসকাউন্ট পাবেন। এখন 100টা কিনা ডিসকাউন্টের লোভে যদি আবার 100টা কিনে ফেলেন, যদি আপনার প্রোডাকশন যদি 5টা দরকার হয়, 100টা কিনে ইনভেন্টরিতে রাখাটা আপনার উচিত হবে না। এই জন্য অঙ্ক করে বের করা যায় যে কোন কতটুকু পিস, কোনটা কত পিস কিনলে বা অর্ডার করলে আমার ইকোনমিক হবে, অপটিমাম হবে, ফাইন্যান্স সবচেয়ে কম ইনভলভ হবে, সেটা অঙ্ক করে বের করা যায়।
ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করার জন্য বিভিন্ন ধরনের ওয়্যার হাউসে টুলস থাকে, এটা ম্যানুয়াল করব না অটোমেটেড করব, সেটা করা যায়। এক ভাইয়া বোধহয় লজিস্টিকে কাজ করেন, লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন। এই লজিস্টিক বলতে আমরা, আবার কেউ কেউ লজিস্টিক বলতে কিন্তু সাপ্লাই চেইন বুঝে থাকে, যে লজিস্টিক মানেই হচ্ছে সাপ্লাই চেইন। লজিস্টিক একটা পার্ট অফ সাপ্লাই চেইন। এর মধ্যে কি থাকে? ট্রান্সপোর্টেশন থাকে, ওয়্যার হাউস থাকে, ডিস্ট্রিবিউশন থাকে, রিভার্স লজিস্টিক থাকে, ট্রেড কমপ্লায়েন্স থাকে। ট্রান্সপোর্টেশন মানে আমরা বুঝি ট্রান্সপোর্টেশনে বিভিন্ন ধরনের মোড থাকে, আমরা সি ইউজ করবো না এয়ার ইউজ করবো, ট্রাক ইউজ করবো, ট্রেন ইউজ করবো, কোন রুট ইউজ করবো, এবং আমি একটা ট্রাকে ফুল লোড ইউজ করবো না পার্শিয়াল লোড দিব। আমরা ফুল লোড বলি, পার্শিয়াল লোড বলি। আমরা বাইরে থেকে কন্টেনার নিয়ে আসি, আমরা কি একটা কন্টেনার ফুল নেব না একটা কন্টেনারের পার্শিয়াল নিব, এগুলো অ্যানালাইসিস করতে হয়। ওয়্যার হাউস লেআউট কিভাবে ডিজাইন করব, লেআউটের মধ্যে আমি কি অটোমেট করব, এই যখন আমি ওয়্যার হাউসে বিভিন্ন ধরনের র মেটেরিয়াল রাখবো, ইনভেন্টরিতে আমি কি অটোমেট করব নাকি ম্যানুয়াল সিস্টেম রাখবো। ডিস্ট্রিবিউশন, অলরেডি আপনাদের বলেছি যে ডিস্ট্রিবিউশন সেন্টার কয়টা করব, ওয়্যার হাউস কয়টা করব। এই ডিস্ট্রিবিউশন সেন্টার যদি বেশি হয় তখন মেইনটেনেন্স কস্ট বেশি হয়ে যাবে, আবার কম হলে তখন লজিস্টিক কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। কাস্টমার অর্ডার দেওয়ার অনেক পর এসে অর্ডার রিসিভ করবে। রিভার্স লজিস্টিক মানে রিটার্ন প্রসেস, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, কস্ট রিকভারি। আপনার মাল গেল এবং পিছন দিকে যে আসলো, এটাকে আমরা রিভার্স লজিস্টিক বলি। ট্রেড কমপ্লায়েন্স কি? ট্রেড কমপ্লায়েন্স ইন্টারন্যাশনালি বিজনেস করা বা ন্যাশনালি বিজনেস যাই করতে চান না কেন, এই গ্লোবাল ট্রেড রুল, কাস্টমার রিকোয়ারমেন্ট, ডকুমেন্টেশন, অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই যে ডকুমেন্টেশন একটা টার্ম, যখন ট্রেড কমপ্লায়েন্স করবেন কাস্টমসে যাবেন, কাস্টমস কিন্তু কোনো প্রোডাক্ট চেনে না, ও চেনে ডকুমেন্ট। যদি আপনার ডকুমেন্ট ওকে না থাকে তখন আপনাকে কাস্টম ছাড়বে না। আবার ব্যাংকও কিন্তু ডকুমেন্ট নিয়ে কাজ করে, ব্যাংক কিন্তু কখনোই প্রোডাক্ট দেখতে যায় না। সো ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলাবোরেশন অ্যান্ড লিডারশিপ, ইউনো এগুলো খুবই ভদ্রলোকের কথা, যে লিডারশিপ লাগবে, কোলাবোরেশন লাগবে। কোলাবোরেশন মানে হচ্ছে একজন আরেকজনকে হেল্প করবেন। এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলা হয়, কাস্টমারের সাথে আপনার রিলেশন অনেক ভালো থাকে, কিন্তু সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্টও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। ইউজুয়ালি বাংলাদেশে দেখা যায় যে আপনি কাস্টমারের সাথে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করার জন্য কাস্টমার ডিরেক্টর পর্যন্ত থাকে, কাস্টমার রিলেশনশিপ ডিরেক্টর, কিন্তু জীবনে কোনোদিন শোনেননি বাংলাদেশে আমার জানা মতে যে সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজ করার জন্য সাপ্লাই রিলেশনশিপ ডিরেক্টর আছেন। উনি সাপ্লাইদের আসলে খুব ভালো মতো খাইতে দেয়, বসতে দেয়, আপ্যায়ন করে, লাল গালিচা পায় দেয়, এরকম খুবই কম দেখা যায়। কিন্তু যদি আপনার কাস্টমার আপনার ফ্যাক্টরিতে বা আপনার হেড অফিসে বা আপনার বসের সাথে দেখা করতে আসে, মোটামুটি সিকিউরিটি 3টা স্যালুট দিয়ে ইমিডিয়েটলি তার কাছে নিয়ে যায়। আর সাপ্লায়ার যদি দেখা করতে আসে, ওরা সিকিউরিটির ওখানে বসে থেকেই সারাদিন পার করেও হয়তো কোনো কোনো সময় মালিকের সাথে দেখা করা যায় না। সো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেরকম গুরুত্বপূর্ণ, সাপ্লাই ম্যানেজমেন্ট রিলেশনও কিন্তু, সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। ক্রস ফাংশনাল অ্যালাইনমেন্ট, এই যে বললাম ইন্টার ডিপার্টমেন্টাল টিম, একটা অর্গানাইজেশনে অনেকগুলো টিম থাকে, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কমিউনিকেশন দরকার, একজন আরেকজনকে হেল্প করবে। কোলাবোরেটিভ ফ্রেমওয়ার্ক, একটা ডেডিকেটেড ফ্রেমওয়ার্ক আছে, কোলাবোরেটিভ প্ল্যানিং, ফোরকাস্টিং আর রিপ্লেসমেন্ট, মানে সবগুলো একসাথে মিলে কাজ করা। এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা কথা বলবো। ইথিক্যাল স্ট্যান্ডার্ড গভর্নেন্স, গভর্নেন্স মানে শাসন, নিয়ম কানুন, কিভাবে চলবে আপনার অর্গানাইজেশন সেগুলো আপনি জানবেন। ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এথিক্স মেনটেন করে আপনার প্রফেশন চালাতে হবে। আপনার এখানে সাপ্লাই চেইনের মধ্যে অনেক ইথিক্যাল ইস্যু আছে। আপনি প্রথম কথা হচ্ছে সাপ্লাই চেইনে যারা চাকরি করে তাদেরকে, যারা স্পেশালি প্রকিউরমেন্টে আছে বা যারা থার্ড পার্টি নিয়ে হ্যান্ডেল করে, মানে অর্গানাইজেশনের বাইরের টিমের সাথে কাজ করে, তাদের সম্পর্কে বলা হয় যে তারা টাকা পয়সা চুরি করে। এই আপনারা বিভিন্ন সময় এই কথা শুনে থাকবেন, ও ম্যাটেরিয়াল কেনে, ও হয়তো সাপ্লাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, এত সুন্দর করে কথা বলে, মিষ্টি করে হাসলো, তার মানে আসলে এদের মধ্যে অন্য কিছু আছে। এ ধরনের প্রবলেম হয়। সো এই ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স, রিস্ক মিন অলরেডি অনেক কথা বলে ফেলেছি। রিস্ক মানে কি? এই রিস্ক অ্যাসেসমেন্ট করা, রিস্ক আইডেন্টিফাই করা, এগুলো করতে হবে। রেজিলিয়েন্স মানে কি? এটুকু আমি আপনাদের অল্প কথা একটু বলি। রেজিলিয়েন্স মিন আমি এভাবে বলে থাকি, এটা হচ্ছে সহ্য ক্ষমতা। মানে হচ্ছে আপনি রাস্তায় ধরেন একটা স্প্রিন্ট দৌড়, এই দৌড়ে আপনি অংশগ্রহণ করেছেন, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেল। এখন স্প্রিন্ট মানে তো অল্প সময় আপনাকে মানে গোলে পৌঁছাতে হবে। এখন এই ধাক্কা খেয়ে আপনি যদি আবার তাড়াতাড়ি উঠে আবার যদি দৌড় দিয়ে ফার্স্ট হতে পারেন, তার মানে আপনার রেজিলিয়েন্স আছে। আর যদি ধাক্কা খেয়ে পড়ে যান আর জীবনে উঠতে না পারেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার রেজিলিয়েন্স খুব কম, ধৈর্য শক্তি নাই। ধৈর্য শক্তি আসলে এটা বলা যায় না, রেজিলিয়েন্স মানে এক্সাক্ট বাংলা ওয়ার্ডটা আমি জানি না। মানে হচ্ছে ধাক্কা খেয়ে আবার উঠে পড়ার ক্ষমতা হচ্ছে রেজিলিয়েন্স। তো আপনার সাপ্লাই চেইনকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন কোনো ধরনের কোনো ডিসরাপশন, সেটা কোভিড হতে পারে, ইরান আমেরিকার যুদ্ধ হতে পারে, অথবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতে পারে, যেটাই ঘটুক না কেন, অথবা লোকাল কোনো কমিউনিটির সাথে আপনার ঝামেলা হতে পারে, যে একটা ইন্ডাস্ট্রির সাথে অনেকদিন ধরে বিজনেস করছেন, হঠাৎ করে সেই ইন্ডাস্ট্রি শাটডাউন হয়ে যেতে পারে। যে কোনো ধরনের একটা হঠাৎ করে একটা গ্লোবাল ধাক্কা হোক, লোকাল ধাক্কা হোক, এইটা আপনাকে ওভারকাম করে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে। এইটাই হচ্ছে আপনার সাপ্লাই চেনের রেজিলিয়েন্স অথবা রিস্ক ম্যানেজ করা।
এই রেজিলিয়েন্স যার যত বেশি, এখানে আপনার টলারেন্স তত বেশি এবং আপনার সার্ভাইভাল ক্ষমতা তত বেশি। কোয়ালিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এই যেহেতু আমি বললাম যে অপারেশনটা হচ্ছে সাপ্লাই চেনের মধ্যে, তো অপারেশনে যারা কাজ করেন তারা নিশ্চয়ই সারাদিন কোয়ালিটি কোয়ালিটি শুনে থাকেন। প্রসেস নিয়ে যারা কাজ করেন তারা সারাদিন ইমপ্রুভমেন্টের কথা শুনে থাকেন। তো এইগুলো ইমপ্রুভ করার জন্য ডেডিকেটেড কিছু টুল আছে। আমি কিছুক্ষণ আগে লিনের কথা বলেছিলাম, লিন একটা জাপানি টুল। এরা কি করে, ওয়েস্ট নিয়ে কাজ করে। আমরা আমাদের প্রসেসের মধ্যে হয়তো যারা কাজ করি তারা এই ওয়েস্ট গুলো দেখতে পাই না, কিন্তু প্রসেসের মধ্যে এই 8টা ওয়েস্ট হয়। এই লিন প্রিন্সিপাল এই 8টা ওয়েস্ট নিয়ে কাজ করে এবং লিন বলে যে এই ওয়েস্ট গুলোর জন্য, এই ওয়েস্ট গুলোকে বলে নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। মানে এই কাজগুলোর জন্য কাস্টমার আপনাকে টাকা দেয় না। যেহেতু কাস্টমার এইটার জন্য টাকা দেয় না, সেই জন্য এই কাজগুলো আপনার করা উচিত না। এগুলো নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। এই 8টা ওয়েস্ট আমরা সাধারণত আমাদের প্রসেসের মধ্যে করে থাকি। এগুলো নিয়ে আমরা অনেক ডিটেল কথা বলবো। আরো কথা বলবো কাইজেন, এটা একটা টুল, এটাও একটা জাপানি ওয়ার্ড, চেঞ্জ ফর বেটার। কাইজেন মানে হচ্ছে ভালোর জন্য চেঞ্জ, এবং এটা ছোট চেঞ্জ হোক তবুও আপনাকে করতে হবে। বড় চেঞ্জ হলে করবেন, ছোট চেঞ্জ হলে করবেন না। কাইজেন এটা সাপোর্ট করে না। কাইজেন বলে আপনার প্রসেসের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকতে হবে, এবং এটা ছোট হোক বড় হোক সবসময় আপনাকে চেঞ্জের মধ্যে থাকতে হবে। এন্ড দেন 5S, এটাও জাপানের 5টা শব্দ থেকে নেওয়া। জাস্ট ইন টাইম। 5S আপনারা অনেকেই জীবনে শুনেছেন আমার বিশ্বাস। 5টা S আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে আরো কিছু কোয়ালিটি টুল আছে, 7QC টেকনিক, রুট কজ অ্যানালাইসিস, 5 হোয়াই টেকনিক, ফিশবোন ডায়াগ্রাম। এগুলো সব জাপানি কনসেপ্ট। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। এখানে আরেকটা টার্ম আছে 6 সিগমা এর এবং ডিমাইক ম্যাথোডোলজি। আমি জানি না আপনারা কেউ 6 সিগমা শুনেছেন কিনা। এটা একটা ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ। আপনার প্রসেসের ইমপ্রুভমেন্টের জন্য, ভেরিয়েশন কমানোর জন্য, কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এই টুলটাকে ইউজ করা হয়। এটা একটা ডেডিকেটেড একটা প্রসেস বা টুল, একটা মেথোডোলজি, যেটা উপরে মানুষের সার্টিফিকেশন আছে, এবং এই সার্টিফিকেশন পেতে গেলে আপনাকে প্রায় 80 ঘন্টা ক্লাস করতে হয়। লাস্ট ওয়ান হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশন মানে হচ্ছে আপনার যে সাপ্লাই চেইন আছে সেই সাপ্লাই চেইনকে ডিজিটালি ট্রান্সফার করতে হবে। এবং এখানে কোন মেথডগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন, কোন ডিজিটাল জিনিস আপনি এখানে ইন্ট্রোডিউস করবেন, সেটা আপনাকে জানতে হবে। ফার্স্ট আপনার সাপ্লাই চেইন টোটালিটিটা জানতে হবে, দেন কোন ডিজিটাল টুলগুলো আপনার এখানে অ্যাপ্লিকেবল সেটা বুঝতে হবে। এর মধ্যে অ্যাডভান্স প্ল্যানিং সিস্টেম আছে, ইন্টিগ্রেটেড সিস্টেম আর্কিটেকচার, এগুলো অলরেডি বলেছি। আইওটি আছে, ব্লক চেইন আছে, এআইএমএল আছে, ডিজিটাল টুইন কি, ইন্ডাস্ট্রি 4 কি, স্কোর মডেল কি, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই হচ্ছে আপনাদের টোটাল গল্প। এই আমাদের সাপ্লাই চেইনের কন্টেন্ট। এইগুলো নিয়ে আপনাদের এখন পর্যন্ত যেটুকু আমি বললাম, আপনারা যেটুকু বুঝছেন, আমি বিশ্বাস করি আপনারা শুনেছেন। কিছু কিছু টার্ম হয়তো আপনারা ধরতে পেরেছেন, যারা এই ফিল্ডের না তাদের জন্য বেশ জটিল মনে হয়েছে। তবে ইনশাল্লাহ যখন আমরা এটা কন্টিনিউ করব এবং আমরা যখন এটা শেষ করব, বাই দ্য এন্ড অফ দিস সেশন ইনশাল্লাহ উই উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এভরি কর্নার অফ সাপ্লাই চেইন। এখন আপনাদের কোনো অবজারভেশন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। আমি আপনাদেরকে এটার বাইরে আর কিছু কথা বলতে চাই। এইটা নিয়ে আপনাদের কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। ভাইয়া, এই কোর্সটার ভিতরে কি 6 সিগমা যেগুলো দেখাইছেন এগুলো সব থাকবে? ইনশাল্লাহ সব থাকবে। আচ্ছা আচ্ছা। আর আজকে ভিডিওটা কি মানে আরেকবার রিভিউ করার জন্য মানে রেকর্ড পাবো? আনোয়ার ভাই, ক্যান ইউ হ্যাঁ মি?